জি, আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে 2015 আমরা পার করেছি। 2015 সমন্বয়হীনতা অনেক বেশি ছিল, যার কারণে পুঁজিবাজার সঠিকভাবে দাঁড়াতে পারেনি এবং 2015 শেষের দিকে গিয়ে কিছু কিছু সিদ্ধান্ত পুঁজিবাজারে উৎসাহ জুগিয়েছে এবং সেটা 2016তে কীভাবে এফেক্ট হবে, 2016 কীভাবে যাবে এবং কতটুকু প্রত্যাশা নিয়ে আমরা 2016 শুরু করতে যাচ্ছি, সেটাও আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য। আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের সাথে 3 জন অতিথি আছেন যারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি ওনাদেরকে প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন খুজিস্তা নুরি নাহরিন, যিনি মুন্নি নামে সবচেয়ে বেশি পরিচিত এবং উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন এবং উনি একজন ট্র্যাক হোল্ডার এবং একজন বিনিয়োগকারী, নিজেও উনি একজন বিনিয়োগকারী। এবং আমার ডান পাশে আছেন আপনার মোহাম্মদ আলী, সিও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এবং আমার ডান পাশে আছেন মিজানুর রহমান খান, তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সহসভাপতি ছিলেন এবং তিনি নিজেও একজন বিনিয়োগকারী এবং তিনি নিজেও বাজার সম্পর্কে, বাজারের অগ্রগতির জন্য অনেক কাজ করে যাচ্ছেন। এবং ওনারা 3 জন যে আছেন, এই 3 জনে বাজারকে স্টেবিলাইজ করার জন্য, বাজারকে ভালো করার জন্য এবং বাজারকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন। আমি এখন ওনাদের কাছে চলে যাচ্ছি। মুন্নি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2015 আমরা কি দেখেছি? একটা বড় ধরনের একটা সমন্বয়হীনতা দেখেছি। যে সকল স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয়তার খুব জরুরি ছিল একটা পুঁজিবাজার উন্নয়নের জন্য, সেই সমন্বয়হীনতা আমরা বেশি দেখেছি। বাট শেষের দিকে এসে কিছুটা সমন্বয় আমরা খুঁজে পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পুঁজিবাজার দিক নির্দেশনার পরে সবাই একটু নড়েচড়ে বসেছে এবং বাংলাদেশ ব্যাংক 2015 শেষের দিকে একটি সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্তের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বেশ কিছু অর্থ তারা হাতে পেয়েছে। এটা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং এটার এফেক্ট 2016তে কী হতে পারে? জি, ধন্যবাদ রকিব ভাই আপনাকে। আমরা কিন্তু দেখেছি সমন্বয়হীনতা, আপনি যেটা বললেন যে ইডরার সাথে সমন্বয়হীনতা ছিল ইন্স্যুরেন্স কোম্পানির, তারপর আপনার বিআরসি তিতাসের একটা বড় ধরনের সমন্বয়হীনতা ছিল ডিসিশন মেকিংয়ের ব্যাপারে। এগুলো তো আমাদের ইফেক্ট করেছেই, কিন্তু তারপরেও কিন্তু অনেক সংস্কার সাধিত হয়েছে। আপনি যদি বলেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে, নতুন নতুন অনেক সংস্কার এসছে ডিএসসিতে এবং অনেক বেশি শক্তিশালী পুঁজিবাজার। আমি বলবো যে আগে যেমন ছিল ঝুঁকিপূর্ণ পুঁজিবাজার, পুঁজিবাজারের একটা শব্দটার সাথে একটা শব্দ প্রায়ই আমরা ইউজ করি এবং এটাই ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকি কিন্তু কমে এসছে তাদের বিভিন্ন পদক্ষেপের কারণে। বিএসসিসি এখানে অনেক বেশি কষ্ট করেছে এবং আমরা যারা আছি, আপনি আমরা সহ সবাই মিলে কিন্তু আমরা অলওয়েজ কাজ করে যাচ্ছি পুঁজিবাজারটা ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সে কিন্তু তার ইচ্ছা প্রকাশ করেছে যে একটা শক্তিশালী কার্যক্ষম পুঁজিবাজার সে দেখতে চায়, গতিশীল পুঁজিবাজার সে দেখতে চায়। আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের, আপনি যেটা বললেন যে লাস্টলি বাংলাদেশ ব্যাংকের একটা ডিসিশন মেক করেছে যে মানে অতিরিক্ত যে সমন্বয় করার কথা ছিল, অতিরিক্ত বিনিয়োগটা, সেটাও কিন্তু সময় 2 বছর বাড়িয়ে দিয়েছে। আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু পুঁজিবাজারটা অনেক বেশি ভাইব্রেন্ট হওয়ার কথা ছিল 1-2 তারিখে অন্তত। কারণ আপনি জানেন যে 30 ডিসেম্বর 31 ডিসেম্বর একটা সমন্বয়ের ব্যাপার থাকে, তাদের লাভ ক্ষতি হিসেব নিকেশের ব্যাপার থাকে অনেকগুলি কোম্পানিরই। তারা হয়তো ওইভাবে 31 ডিসেম্বর পর্যন্ত তারা নতুন করে বিনিয়োগে আসতে পারেনি। কিন্তু আপনার পজিটিভ দিক যেটা, তারা কিন্তু সেলও কমিয়ে দিয়েছে, যার কারণে মার্কেট ওইভাবে মানে পজিটিভ না হলেও কিন্তু নেগেটিভও হয়নি ওরকম আমরা দেখেছি। এগুলো একটা পজিটিভ নিউজ। আমার মনে হয় রকিব ভাই যে সমস্ত পদক্ষেপগুলো যেহেতু পজিটিভ, মার্কেট ইনশাল্লাহ পজিটিভ হবে। তবে একটা কারণ আমি বলবো যে গত বছর আমরা যদি দেখি 5ই জানুয়ারি একটা ডেডলাইন ছিল, যেদিন থেকে আপনার জ্বালাও পোড়াও আন্দোলন শুরু হয়েছিল, বিরোধী দলীয় জোটের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু অনেক দিন গতি হারিয়ে ফেলেছিল, একটি স্ট্যাগনেন্ট হয়েছিল। এই ভয়টাও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আছে। এটা জানুয়ারি মাস। আমার মনে হয় যে শঙ্কা, রাজনৈতিক অস্থিতিশীলতার যে আশঙ্কা, এবং ডিসেম্বরের লাস্টের দিকে অনেকগুলো কারণের সাথে আরেকটা কারণ হয়েছে যে আইন শৃঙ্খলা আমি বলবো যে জঙ্গি হামলা হয়েছে কয়েকটা, যেটাতেও কিন্তু বিনিয়োগকারীরা সফলতার সাথে এগুলো মোকাবেলা করেছে। কিন্তু বিনিয়োগকারী, আপনি জানেন যে এটা একটা সেনসিটিভ মার্কেট, এখানে মনস্তাত্ত্বিক ব্যাপারটাও কাজ করে বিনিয়োগকারীদের সাথে। তারা ওয়েট করছে যে দেখার জন্য যে সব কিছু স্টেবল আছে কিনা, সব কিছু স্থিতিশীল আছে কিনা। আমার মনে হয় যে
রাজনৈতিক পরিস্থিতি যদি ঠিক থাকে এবং বাইরে থেকে যদি লিকুইডিটি এবং ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে আমি তাদের কথাও বলবো যে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ একটা শঙ্কার মধ্যে, তাদের ভিতরে অলওয়েজ একটা শঙ্কা কাজ করছিল যে তাদের সমন্বয় করতে হবে বিনিয়োগটাকে, অতিরিক্ত বিনিয়োগটাকে। এই শঙ্কাটা কিন্তু তারা পার হয়ে এসছে এবং আমি মনে করছি যে অদূর ভবিষ্যতে তাদের একটা নতুন করে লিকুইডিটি আসবে যেটা বাজারে তারা ইনভেস্ট করবে। এবং একই সাথে আপনার সাধারণ বিনিয়োগকারীরা যারা ওয়েট অ্যান্ড সি পলিসি অবলম্বন করছিল তারাও কিন্তু মার্কেট আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। মোহাম্মদ আলী, সিও, আপনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড দীর্ঘদিন ধরে আপনি আছেন এবং আপনি এই পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য যে লুফোলসগুলি আছে সেগুলি দূর করার জন্য আপনিও আমাদের সাথে যৌথভাবে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তার কিছু কিছু সফলতা 2015-তে এসেছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এসেছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এসেছে এবং এখন একটু সমন্বয়ের করে কাজ করার একটা প্রবণতা এসেছে। তা আপনি কিভাবে দেখছেন এটার এফেক্ট 2016-তে কিভাবে দেখছেন? 2015টা ছিল পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী তাদের জন্য একটা আতঙ্কিত এবং দুঃখজনক ইয়ার। একদিকে ছিল যে এই জানুয়ারি 5 থেকে শুরু হয়েছিল আন্দোলন, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও আন্দোলনের কারণে কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারেনি। ফার্স্ট কোয়ার্টারে ইনকাম ছিল খারাপ, আমরা যেহেতু টার্নিং দেখে বিনিয়োগ করি ওখানে একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিল। এবং সেকেন্ড বিষয়টা ছিল যে ব্যাংকগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তারা একটা আতঙ্কের মধ্যে ছিল 2016-র মধ্যে আমাকে এক্সপোজার অ্যাডজাস্ট করতে হবে, মানে রাদার আমাকে সেল করতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু পুরো বিষয়টা অবজার্ভ করে এবং অর্থ মন্ত্রণালয় আইনের একটু চেঞ্জ এনেছে, এই চেঞ্জের কারণে ব্যাংকগুলা অনেকটাই বেরিয়ে আসছে যে তাদেরকে এক্সপোজার বাজারে সেল করতে হবে না। এটা হচ্ছে 2016-র জন্য আমি মনে করি একটা শুভ লক্ষণ। এবং এই ডিসেম্বর মাসে যখন ব্যাংকগুলা অ্যাকাউন্টস ক্লোজ করতেছে তখন তাদের ক্যাপিটাল কিন্তু আবার বাড়বে এবং 25% ক্যাপিটাল এক্সপোজারের রুম থাকা অবস্থায়ও তারা আবার বিনিয়োগ করার অর্থ হলো ওদের বিনিয়োগ বাড়ার সুযোগ আছে। এবং বাই দিস টাইম ব্যাংকগুলা বিভিন্ন ধরনের মেথোলজি নিয়েছে এবং ম্যান পাওয়ার ডেভেলপ করেছে। আমার যেটা দৃঢ় বিশ্বাস যে যেহেতু ব্যাংকে ইন্টারেস্ট রেট কমে আসছে, তার অল্টারনেটিভ বিনিয়োগেরও সুযোগ কমে গেছে, তাদের যেই পরিমাণ লিমিট থাকবে, এক্সপোজারের স্কোপ থাকবে, সেটা বাজারের দিকে প্রভাবিত হবে। আর বাজারে যদি প্রভাবিত হয়, বাজারে ভালো ভালো শেয়ারগুলোর দাম বাড়বে। আর একটা বিষয় প্রায় আসে সমন্বয়হীনতা। সমন্বয়হীনতার ব্যাপারটা আমরা দেখেছি, আমরা সমন্বয়ের সহিত কাজ করেছি, ইন্ডিভিজুয়ালিও কাজ করেছি, আপনার নেতৃত্বও আমরা অনেক জায়গায় পেপার প্রেজেন্টেশন দিয়েছি। আমার ধারণা এই অংশ থেকে আস্তে আস্তে রেগুলেটর বেরিয়ে আসতেছে, এখন সমন্বয়িকভাবেই পুঁজিবাজার ডে আফটার ডে ডেভেলপ করে যাবে, এই আমার বিশ্বাস। ভেরি গুড। জনাব মিজানুর রহমান খান, দীর্ঘদিন পুঁজিবাজারের সাথে আপনি জড়িত এবং এই পুঁজিবাজার নিয়ে আপনি যথেষ্ট মুভ করেছেন, যথেষ্ট কাজ করেছেন এবং আপনার চিন্তা ভাবনার মধ্যে আমি সবসময় পুঁজিবাজার নিয়ে দেখি। তা আপনি কি মনে করেন 2016টা 2015 যে সিদ্ধান্তগুলি 2016-তে কীভাবে এফেক্ট করবে এবং আর কি কি বিষয় আছে যেগুলি আমরা তুলে ধরতে পারি কর্তৃপক্ষের কাছে, যেগুলি করলে বাজার ভালো হবে, বাজার গতিশীল হবে? থ্যাংক ইউ রকিব ভাই। আমি সর্বপ্রথমে আর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। সেই সাথে মানে এই বিষয়ে আমি বলতে চাই যে 2015 একটা অত্যন্ত খারাপ বছর গেছে এই পুঁজিবাজারের জন্য। শেষের দিকে এসে কিছু কিছু ব্যাপারে রেগুলেটররা ছাড় দিয়েছে। তা আমার মনে হয় এই ছাড়ের বিষয়টাকে আরও কম্প্রিহেন্সিভভাবে মানে চিন্তা করা দরকার। যেমন বাংলাদেশ ব্যাংক আপনার এক্সপোজার লিমিটের উপরে তারা সাবসিডিয়ারি কোম্পানির ইয়াটাকে বাদ দিয়েছে, এক্সপোজার থেকে বাদ দিয়েছে, কিন্তু সেখানে আরও কতগুলো পয়েন্ট আছে। ফাইন টিউনিং যখন করা হচ্ছে আমার মনে হয় একবারেই এইগুলি করা দরকার। যেমন আপনার প্রিফারেন্সিয়াল শেয়ার, তারপর বন্ডে বিনিয়োগ, এইগুলিকে বাদ দেওয়া দরকার। নন লিস্টেড কোম্পানিতে যেসব ইনভেস্টমেন্ট আছে ইনস্টিটিউশনের, সেটাও বাদ দেওয়া দরকার। দিলে আরও কিছু টাকা এখানে বেরিয়ে আসতে পারবে। যে আমাদের যে কলিগ মোহাম্মদ আলী ভাই যে বলছেন, আমার মনে হয় আমার স্টাডিতে অনেক ব্যাংক এই ছাড়ের পরেও নতুন ইনভেস্টমেন্ট করতে পারবে না তাদের, কারণ যেখানে 1000 কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট ছিল, এখন 200 কোটি টাকা তাদের এক্সপোজারে এসছে, সেখানে 800 কোটি টাকার সমন্বয় করতে হবে। হয়তো সাবসিডিয়ারির জন্য সে 200 কোটি টাকা ছাড় পেয়েছে, তাকে আরও 500-600 কোটি টাকা সেল হয়তো করতে হবে। তো ইতিমধ্যে এই যে মুন্নি যে বলেছে যে 2 বছরের জন্য এক্সটেনশন দিয়েছে এক্সপোজারের জন্য, এটা কিন্তু এখনো কোনো অর্ডার আসেনি, এখানে আসারও হয়নি। এটা কিন্তু ইমিডিয়েট, কারণ একটা জিনিস কি, বিনিয়োগকারীরা কিন্তু আসলে বাস্তব দেখতে চায়।
তারা এই অর্ডারটা কেন আসতেছে না, কোথায় আটকে আছে, এই জিনিসটা দেখা দরকার। কারণ যেখানে এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, মাননীয় অর্থমন্ত্রী বলেছে যে 2 বছরের জন্য এক্সটেনশন করা হবে, এটা কেন করা হচ্ছে না, এটা করা দরকার। এছাড়া আমার কাছে আরেকটা পয়েন্ট মনে হয়, ইনস্টিটিউশনে এখানে মোহাম্মদ আলী ভাই আছে, আরও যেসব বড় বড় ইনস্টিটিউশনে স্টাক আপ হয়ে আছে, ইকুইটি মাইনাস, ওই সব অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ করা দরকার। ওর জন্য তার মাদার ব্যাংকে ওই সব অ্যাকাউন্টে আপনার সুদ কাউন্ট করাটা আপাতত বন্ধ রাখা দরকার। কারণ আপনি জানেন একটা লোক 5 কোটি টাকা নিয়ে আসছে, সে আরও ব্যাংক তাকে 5 কোটি টাকা দিয়েছে, 10 কোটি টাকা, এখন শেয়ার আছে তার 2 কোটি টাকার। এখানে ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে, কোনো লাভ নাই, এই ইন্টারেস্ট ব্যাংক কোনো দিন পাবে না। তো আমার মনে হয় ওই ইন্টারেস্ট কাউন্টটা আপাতত বন্ধ রেখে তার শেয়ারটাকে ট্রেড করতে দেওয়া উচিত। জি তাই মিজান না? ভাই, কারণ ভলিউম বাড়াইতে হলে বড় বড় অ্যাকাউন্টকে আপনার জি মিজান ভাই, active করতে হবে। একজন প্রিয় দর্শক ফোন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে টেলিফোনটি করুন। রকিব ভাই, আমি সুকুমার বলছি চট্টগ্রাম থেকে। জি জি জি, সুকুমার দা বলুন ভাইয়া। দাদা, আমি আগেও বলছিলাম, অনেকবার রিং দিছি, আপনার সাথে কথা বলছি। ঘটনা হচ্ছে, আপনারা তো ডোল পিটাচ্ছেন আজকে অনেক দিন থেকে। জি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই করছে, অর্থমন্ত্রী সেই করছে, বাংলাদেশ ব্যাংক করছে। এখন এক্সপোজার লিমিটেশনটা যখন সংশোধন হয়েছে, তাইলে তো এখন মার্চেন্ট ব্যাংকাররা বিনিয়োগ করতে পারে। তো তারা যদি বিনিয়োগ না করে, তো আমাদের ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিয়ে তো মার্কেট চলবে না না, একমত আপনার চলবে সাথে। না। তাইলে ওনারা তো মার্চেন্ট ব্যাংক তো এখনো বিনিয়োগ করতেছে না, তাইলে তাদের জন্য কি করা যায়? এখন আমাদের মোহাম্মদ আলী ভাইও বসে আছেন, উনি একজন মার্চেন্ট ব্যাংকার। এখন কি আচ্ছা, আমরা আপনাকে ধন্যবাদ। জি মোহাম্মদ আলী, আপনি বলেন যে ওনারা প্রত্যাশা করছেন যে মার্চেন্ট ব্যাংকগুলিতে এখন বিনিয়োগে আসতে পারে, এখানে কি কোনো এই প্রতিবন্ধকতা বিষয়টা আমি আছে? আগে একটু ক্লিয়ার করেছিলাম। কারণ হচ্ছে আগে মার্চেন্ট ব্যাংকগুলো সাধারণত লোন পায় হচ্ছে প্যারেন্ট কোম্পানি থেকে। আর বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকে কোনো ডিপোজিট কালেকশনের স্কোপ দেয় নাই, বন্ডের কোনো স্কোপ দেয় নাই। তার সোর্স অফ ফাইন্যান্স হচ্ছে ইনভেস্টর আর হচ্ছে তার প্যারেন্ট কোম্পানি অ্যাজ ওয়েল এস আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। যেহেতু বাংলাদেশ ব্যাংকের এম্বার্গো ছিল যে 25% বেশি তুমি যেতে পারবে না, রাইট। এই এম্বার্গোটা যখন আইনটা যখন করা হয়েছে, তখন তো সবাই 35, 45, 55, কেউ 100 টাইমস। এখন যেহেতু ক্যাপিটালটা বাদ দিছে, অনেকেই এখন বিনিয়োগ করার সুযোগ পাবে। জি। এটা ডিসেম্বর ক্লোজ হওয়ার পরেই হয়তো তারা আবার বসে তারপর যার যা বলার আছে তাদেরকে হয়তো ফান্ডিং করা হবে। আরেকটা বিষয় যেখানে মিজান ভাই যেটা বলেছে, আসলে বাজারে একটা স্ট্যাক অবস্থায় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি নিয়ে আসছেন 5 কোটি টাকা, মার্চেন্ট ব্যাংক লোন দিয়েছে 5 কোটি, 10 কোটি টাকা। নাও দি শেয়ার্স, অল শেয়ার্স মার্কেট ভ্যালু ইজ 2 crore, কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে 10 কোটির উপরে। তো 10 কোটি টাকার ইন্টারেস্ট যদি 2 কোটি টাকার নেতৃত্বের উপর কাউন্ট করে, এটা কখনো 10 কোটি ক্রস করবে না বা 5 কোটি ক্রস করবে না। তো এই ক্ষেত্রে যেহেতু 2010, 9, 8, 7 লট অফ ইয়ার্সে প্যারেন্ট কোম্পানিগুলো যারা আজকের দিনে প্যারেন্ট হয়েছে, ওই সময় ওদের ডিভিশন ছিল, ওরা প্রফিট করে গেছে। এবং ওদের এখন উচিত যে ব্যাংকগুলা, মাদার ব্যাংকগুলা তার সাবসিডিয়ারিকে যে লোনটা দিয়েছে এটা ইন্টারেস্ট জিরো করে দেওয়া, এবং এই সাবসিডিয়ারিগুলোরও চেষ্টা করা উচিত যে কাস্টমারকে ইন্টারেস্ট জিরো করে দিয়ে উইন উইন সিচুয়েশনে একটা বের হয়ে আসা। মিজান ভাই যে বিষয়টা আসছে, প্রয়োজনে এখানে সেন্ট্রাল ব্যাংক 2%, 3% বন্ড দিচ্ছে, বিভিন্ন জনকে দিচ্ছে, তা বন্ড দিতে পারে, অথবা সেন্ট্রাল ব্যাংকে একটা প্রেফারেন্স শেয়ার দিয়ে সাবসিডিয়ারিগুলো বা 3% সুদের প্রেফারেন্স শেয়ার দিয়ে ওখান থেকে ফান্ড নিয়ে আসতে পারে। এনে যদি কাস্টমারকে ফান্ডিং করা হয়, তাহলে এই যে স্টাগনেট সিচুয়েশন, এখান থেকে বের হয়ে আসার একটা স্কোপ আছে। এই বিষয়টা কিন্তু এখন এক থট না, এটা বাস্তবায়নে একটা সময় হয়ে গেছে। তাহলে হবে কি যে কাস্টমারগুলো আবার প্রাণ পাবে, বাজারে একটা ভলিউম হবে, আস্তে আস্তে বাজার ঠিক হয়ে আসবে। এমন নিয়ে আপনার কাছে আসতে চাই যে আসলে আমরা যেটা বিশ্বাস করি এবং মনে করি যে অ্যাকচুয়ালি এই যে অবস্টাকলগুলি স্টিল ইজ রিমেনিং, যে অবস্টাকলগুলির কারণে বাজার আসলে ঘুরে দাঁড়াতে পারছে না, যে অবস্টাকলগুলির কারণে বাজার তার নিজস্ব গতিপথ ফিরে পাচ্ছে না, এগুলিকে কিভাবে আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে, যেমন আমি মনে করি যে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিশেষ করে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন, বিশেষ করে আপনার মার্চেন্ট ব্যাঙ্কগুলো, বিশেষ করে আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, যেখানে লুপ হোলস আছে, সেখানে আমাদেরকে এই একটা সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে আরও অগ্রসর হওয়ার জন্য এই কাজগুলি করতে হবে। আপনি কি মনে করেন? জি, অবশ্যই রকিব ভাই, আপনি আমাদেরই একজন,
আমরা সবাই একই পরিবারের সদস্য। আপনি জানেন যে এখন কিন্তু সবাই কাজ করছে, যে পারছে ব্যক্তি পর্যায়ে আমরা কাজ করছি। আবার দেখেন ব্রোকার অ্যাসোসিয়েশন, ওরাও কিন্তু মিটিং করছে, বিভিন্ন মিটিংয়ে আপনিও ছিলেন, তারাও চেষ্টা করছে যে কিভাবে ডেভেলপ করা যায়। আমরা কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করি এবং অন্য রেগুলেটর সবাই মিলে যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করি, এবং আমরা যে জিনিসটা বলছিলাম যে সমন্বয়ের অভাব, আমার মনে হয় তারাও এতদিনে কনসাস হয়েছেন, সচেতন হয়েছেন যে ভবিষ্যতে এরকম আর করা যাবে না, আলাদা আলাদা কাজ করার কোনো সুযোগ নেই। তারা যদি বিএসসিসি আমি দেখেছি বিভিন্ন সময় যে তারা যথেষ্ট পজিটিভ মার্কেটের ব্যাপারে। সবাই যদি সমন্বয়িতভাবে কাজ করি মার্কেটটা উন্নয়নের ব্যাপারে, আমার মনে হয় যে এই বাধাগুলো আমরা সহজে কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহ। জি জনাব মিজান ভাই, যে আমরা তো এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আর্থিক প্রতিষ্ঠান, বড় বড় বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, তারা যদি অ্যাক্টিভ না থাকে, পোর্টফোলিও যারা করে ওরা যদি বাজারে অ্যাক্টিভ না থাকে, তাহলে পৃথিবীর কোনো বাজার স্টেবিলাইজ হয় নাই, পৃথিবীর কোনো বাজারে গতিশীলতা আসে নাই। তো এগুলি করার জন্য কি করা যায়? না, এখন এটা তো সত্যি কথা যে মার্কেটের যে ভলিউমটা একদম তলানিতে, 300, 400, 200 কোটি টাকা হচ্ছে। এ দিয়ে কিন্তু মার্কেট হবে না, কারণ 2.5 লাখ কোটি টাকা আপনার মার্কেট ক্যাপ আছে। সেখানে 0.5 যদি ট্রেড হয় তাহলে 1200-1300 কোটি টাকা ট্রেড হওয়া উচিত ডেইলি। তো এখানে এটাই কিন্তু বড় সমস্যা, মার্কেটের যে আস্থা নাই, এবং আস্থা নাই সেখানে ক্ষুদ্র ইনভেস্টররা তো মার্কেটকে ভালো করতে পারবে না, বড়দের ইনভেস্টমেন্টটা আগে আসতে হবে। আর তাছাড়া এই যে ভালো শেয়ার 2-1টা আনতে হবে, ভালো শেয়ার, যেমন জিপিএস ছিল, সেখানে অনেক ইনভেস্টমেন্ট এসেছিল, অনেক বড় বিনিয়োগকারী এসেছিল। এইরকম ভালো আপনার যেমন এই যে টেক্সটাইলের শেয়ারগুলি দেখেন, অনেক শেয়ার কিন্তু ইস্যু প্রাইসের নিচে চলে গেছে ইতিমধ্যে, লাস্ট 6 মান্থে দেখেন, 1 বছরে দেখেন। কাজেই ইস্যুর ব্যাপারেও আমাদের আরও কেয়ারফুল হইতে হবে, ভালো ইস্যুকে আনতে হবে, আপাতত ভালো ইস্যুকে আনতে হবে এবং বড় ইনভেস্টরদেরকে অ্যাক্টিভ করতে হবে। মোহাম্মদ আলী ভাই বলেছে, আমার মনে হয় এটা সময়ের দাবি এখন ইনস্টিটিউশনগুলোকে অ্যাক্টিভ করা। জি, আমরা আরেকটা ফোন আমাদের আছে। প্রিয় দর্শক, আপনি নামটি বলে ফোনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি রাজা বলছিলাম বরিশাল থেকে। জি, 2010 থেকে 2016 পর্যন্ত আপনাদের যে অনেক বক্তব্য শুনলাম, কিন্তু আমাদের কোনো বেনিফিট তো হয় নাই। আমাদের পোর্টফোলিও সব পাঠাইতে পারি আপনাদের কাছে যে কি পরিমাণ লস আমাদের আছে, এবং অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের তুচ্ছতা ছিল করে, মানে আমরা মনে হয় এখানে বিনিয়োগ করে অপরাধ করে ফেলাইছি। না আপনি জি 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 ভাই, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনি 2010 থেকে 2015 করছে, আমরা তো বলে যেতে হবে, আমরা তো কাজটা করে যে, আমরা তো কাজটা ছেড়ে যেতে পারি না। আমরা তো চেষ্টা করতে হবে, তদবির করতে হবে, চেষ্টা করতে হবে, বুঝাতে হবে, কেউ না কেউ তো বুঝবে। যেমন এই যে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করলো লাস্টে এসে, ওনারা তো বুঝতে পেরেছেন, এবং বাকি কাজগুলো ইনশাল্লাহ ওনারা করবেন। আমার মনে হয় আলী আপনি বলতে পারেন ওনার প্রশ্ন। উনি যে প্রশ্ন কনসার্ন করেছে যে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, আসলে এখানে 33 লক্ষ বিনিয়োগকারীর বিষয় আছে, আর আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদের জব ইনভলভমেন্ট আছে, আপনাদের ইনস্টিটিউশনাল ইনভলভমেন্ট আছে, আর আমাদের চেষ্টা করে যেতে হবে নাকি করে যাচ্ছে। এখন যে নীতিগত কিছু প্রবলেম ছিল বাজারে, কারণ একটা বড় ধরনের চেঞ্জিং আসছিল, বা মার্কেট যখন বাবেল হলো, বড় ধরনের একটা চেঞ্জিং আসছে মার্কেটকে চাপ দেওয়ার জন্য, সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগবেই। এটা ওয়ার্ল্ডের পুঁজিবাজারে হয়তো দ্রুত কাভার হয়, আমাদের এখানে একটু সময়, সাথে সাথে রাজনৈতিক অস্থিরতা ছিল, আমাদের কোম্পানি লিগ্যাল ফরমেশনের কিছু সমস্যা ছিল, রেগুলেটরি কিছু লিগ্যাল ফর্ম হয়েছে। আপনি দেখেন এই 4-5 বছরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিরবচ্ছিন্নভাবে কিন্তু অনেকগুলা লিগ্যাল রিফর্ম করে গেছে, ইন রেসপেক্ট অফ ল, ইন রেসপেক্ট অফ ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন, রিস্ট্রাকচার, সব কিছু কিন্তু তারা করে গেছে। এবং এখন আমাদের সময় এসেছে যে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার হয়েছে, ডিজাইন করা, সুন্দর করা, এবং এখানে সুন্দরভাবে বসবাস করা। বিনিয়োগকারী ভাইকেও বুঝতে হবে যে এই পুঁজিবাজার ওয়ার্ল্ডের অনেক জায়গায় ধস নামে, ব্ল্যাক মানডে আছে, হংকং ট্র্যাজেডি আছে, কিন্তু এটা একটা ট্র্যাজেডির মতো পড়ে গেছে। এই রিসেন্টলি চায়না হয়েছে, চায়না হয়তো কুইক রেসপন্স করেছে, চায়নার গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়াতে কুইক রেসপন্স হয়েছে, কিন্তু আমাদের আদার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো ভালো ছিল না। এখন আশা করে সব হয়েছে, দ্রুত একটা চেঞ্জ আছে। আলী, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। একটি ব্যাংক, আসলে ব্যাংক যে ফাইন্যান্স করে, যে মানি মার্কেটে যে ফাইন্যান্সটা করে, সেখানে ইন্ডাস্ট্রি তো তারা ফাইন্যান্স করে। তো ইন্ডাস্ট্রিতে সাধারণত কত বছরের জন্য ফাইন্যান্স করে তারা? এটা ধরেন আসলে ইন্ডাস্ট্রির বেস এবং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিনিমাম 7 বছর তো থাকে, 7-10। জি। এবং আমরা কিছু লোন
বেশ কিছু ব্যাংকে 15 বছরের জন্য রিশিডিউল করে জি দিয়েছে। রিশিডিউল করে দিয়েছেন কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি যে ক্যাশ ফ্লো যে ভাইবেল বা মানে ক্যাশ ফ্লো যে এবিলিটি, সেটা যদি লঙ্গার হয় সেটা আবার লং পিরিয়ড হয়ে যায়। জি এবং রিসেন্টলি আপনি অনেক বড় যাদের টাকা স্টাক আপ হয়েছে তাদেরকেও আপনারা 18 থেকে 25 বছর 20 বছর আপনারা রিশিডিউল করে দিয়েছেন। তাহলে আর্থিক প্রতিষ্ঠান যে বিনিয়োগটা করবে পুঁজিবাজারে সেটাও তো লং টার্ম হওয়া উচিত, হ্যাঁ। সেটা তো কোনো মতেই শর্ট টার্ম হওয়া উচিত না, না। আমরা যে জিনিসটা যারা প্রফেশনালি করি, জি, জি। আর্থিক প্রতিষ্ঠান যেমন আমরা যারা প্রফেশনালি করি, আমরা বিনিয়োগের 40% লং নিয়ে যাই, আর হচ্ছে 30% হচ্ছে এটা medium। প্রয়োজন বোধে আপনারা বিক্রি করেন, হ্যাঁ, প্রয়োজনে একদমই। আমাদের 40% ইনভেস্টমেন্ট অলওয়েজ ইটস লং। হ্যাঁ, আমরা that's true. আমরা ছোট কোম্পানি দেখি যার ক্যাপিটাল স্ট্রাকচার ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে, তার প্রোডাক্ট বাজারে আছে, প্রোডাক্ট আরো বাড়বে, এটাকে আমরা লং এ চলে যাই। ইভেন এটা প্রাইস যদি আপও হয়, আমরা কিন্তু স্কোয়ার আপ করি না, আমরা সেল করি না। আর 30% হচ্ছে 1 to 2 ইয়ার্স। এটা আমরা হয়তো ডিভিডেন্ডের পরে দেখা যায় যে ক্যাপিটাল যদি আপনাদের তাড়াহুড়া থাকে না, এমন কোনো তাড়াহুড়া তো থাকার আমাদের কথা শুধু না। 30% থাকে মার্কেট ভাইব্রেশনের জন্য ট্রেডিং মোড। এটা হচ্ছে আমরা Demand and যারা supply। হ্যাঁ ইনস্টিটিউশনালি এটা আপনার পোর্টফোলিওর রিস্ক ডাইভার্সিফিকেশন মেথোলজি হচ্ছে এটা। আপনার একদম 40% যদি লং এ না রাখেন আপনি কিন্তু টিকতে পারবেন না। একটা কোম্পানি আজকে শেয়ার কিনলেন, সে ভালো হতে তার প্রপার রিটার্নটা আসতে 2 বছর 3 বছর 4 বছর তা তো সময় লাগবে। ওই যখনই প্রপার রিটার্নটা আসবে দেখবেন আপনি হিউজ আর্ন করতেছেন। আপনার ইন্টারেস্ট যদি আপনি এফডিআর বা ডিপিএচে রাখেন 5 বছরে 6 বছরে ডাবল হয়। ওই কোম্পানির শেয়ারে যদি আপনি রাখতে পারেন 4 বছর, আপনি বেশ কিছু স্টাডি করে দেখেন 3 বছরে ডাবল হয়ে যাচ্ছে জি, প্রাইস। তো আমরা সেগুলো ফলো করি। মুন্নি, আমরা যে কথাটা বলতে চাচ্ছি আপনার যে অ্যাকচুয়ালি যে আমরা যেটা বিশ্বাস করি, আমরা যখন আলোচনা করি আমরা কি দেখি যে আমরা মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানের ইনভলভমেন্ট ছাড়া, বড় বড় বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট ছাড়া, মিউচুয়াল ফান্ড, স্ট্রং মিউচুয়াল ফান্ড ছাড়া, অথবা যারা পোর্টফোলিও করে, পোর্টফোলিও যাদের মাধ্যমে হয় তাদের অ্যাক্টিভিটিস বা প্রফেশনালিজমের ছাড়া একটা পুঁজিবাজার কিভাবে স্টেবিলাইজ না, হবে? স্টেবিলাইজ কিভাবে হবে হবে? না, প্রশ্নই ওঠে না। আর এখানে আমাদের যেটা দেখছি যে লিকুইডিটি ক্রাইসিস, এখানে যেটা হয়েছে যে বিনিয়োগকারীরা যারা লোনে বিনিয়োগ করেছিল, যারা ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ করেছিল তারা তো লস হয়েছেই। একজন বিনিয়োগকারী, একটু আমি বলি, একজন বিনিয়োগকারী ভাই খুব দুঃখ করে বলছিলেন যে আমরা লসই দেখতে পাচ্ছি। আমি একটু বিনিয়োগকারীদের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনাদের দুঃখ শুধু আপনাদের না, আমাদেরও। আমাদের সম্পদও কিন্তু বিনিয়োগকারীরাই, বিনিয়োগকারীদের সাথে সাথে, এবং আমরাও বিনিয়োগকারী, আমাদেরও কিন্তু সেম এক্সপিরিয়েন্স কিন্তু আমাদেরও, যে আমরাও লস করছি। তো যেখানে হয়েছে যে ব্যক্তি পর্যায়ে যারা তা তো পারছে না, তাদের নিজেদের লস হয়েছে। যারা লোন নিয়ে করেছে তারা কিন্তু আটকে গেছে, তাদের কেন রিশিডিউল করে দিচ্ছে না তাদের লোনটাকে? আপনি দেখেন বড় বড় শিল্প কারখানাগুলোতে তারা কিন্তু বড় বড় লোনগুলো তারা রিশিডিউল করে দিচ্ছে অনেক বছরের জন্য। আমার মনে হয় যে পুঁজিবাজারের ক্রান্তিকালে একটা খারাপ সময় এই বিনিয়োগকারীদের লোনগুলো যদি রিশিডিউল করে দেওয়া যায়, তাহলে মার্কেটে লিকুইডিটি ক্রাইসিসটা খানিকটা হলেও কমবে, এবং এটার কিন্তু কোনো বিকল্প নাই। আপনি দেখেন তারা যদি না আসে, বিনিয়োগকারীরা কিভাবে, নতুন বিনিয়োগকারীরা কিন্তু আসবে না ওইভাবে, তাদেরকে না, তার যদি নতুন রিশিডিউল বিনিয়োগকারীরা করে বাজারকে স্টেবিলাইজ করতে পারবে না, সম্ভব না। তাদেরকে পুরনো বিনিয়োগকারীদেরকেই নতুন করে মার্কেটে অ্যাক্টিভ করার কোনো বিকল্প নেই বলে আমি মনে করছি। রকিব ভাই, জনাব মিজানুর রহমান খান, যে আপনি কি মনে করেন যে অ্যাকচুয়ালি এই যে আর্থিক প্রতিষ্ঠানদেরকে কিভাবে বাজারে নিয়ে আসা যায়, তাদের সাথে কিভাবে যোগাযোগ করে, এবং কারা এই যোগাযোগটা করবে, যে তাদের সাথে মিটিং করা, তাদের সাথে একটু ওপিনিয়ন, একজনের সাথে আরেকজন বসে কিভাবে এগিয়ে আসলে, কিভাবে পার্টিসিপেশন করলে মার্কেটটা ভালো হবে, মার্কেট গতিশীল হবে, এবং বিশেষ করে আপনি যে কথাটা বলেছেন একটি মার্কেটের জন্য গুড প্রোডাক্ট দরকার, ভালো প্রোডাক্ট, সেই ভালো প্রোডাক্টও কীভাবে নিয়ে আসা যায়, এবং এর জন্য কাজ করবে কারা, কারাই এটাকে এনকারেজ করবে যে ভালো প্রোডাক্ট বাজারে নিয়ে আসার জন্য, ভালো ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসার জন্য, এবং আর্থিক প্রতিষ্ঠানদেরকে বাজারে নিয়ে আসার জন্য, ভালো ভালো মিউচুয়াল ফান্ড হওয়ার জন্য, যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারে স্টেবিলাইজ হবে এবং বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে নিশ্চিন্তে। এটা তো ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংক, সর্বোপরি এখন মার্কেটে যে অবস্থা, ঢাকা স্টক এক্সচেঞ্জও উদ্যোগ নিতে পারে। তারা বড় বড় কোম্পানিগুলিকে ডাকে চা খাওয়াতে পারে, তাদেরকে বোঝাতে পারে, মাঝে মাঝে ব্যাংকারদের সাথে বসতে পারে এবং তাদেরকে বোঝাতে পারে যে আপনারা তো ইন্ডাস্ট্রি সেক্টরে ইনভেস্ট করলে অনেককে 10 বছর, 5 বছর, 15 বছর পর্যন্ত রিশিডিউল করেছে। আমি জানি অনেক উদ্যোক্তার সেই ইন্টারেস্টটাকে ব্লকে নিয়ে গেছে, তাকে আবার নতুন করে রিভ্যালুয়েশন করে লোন দিয়েছে। ঠিক একইভাবে যেসব সিক হয়ে গেছে বড় ইনভেস্টার, সেই সব অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য তারা উদ্যোগ নিতে পারে, কারণ তাদের তো ওই ইন্টারেস্ট পাওয়ার কোনো সুযোগই নাই। ওই যে একটু আগে আলাপ হচ্ছিল যে 10 কোটি টাকার ইন্টারেস্ট হচ্ছে, তার শেয়ার আছে 2 কোটি টাকার মার্কেট ভ্যালুতে। এখন এই 2 কোটি টাকার শেয়ারকে যদি ট্রানজ্যাকশন করতে দেওয়া হয়, বা তার ইন্টারেস্টটাকে যদি আগামী 3-4 বছর 5 বছর না নেয়, তাহলে
সুযোগ আছে, মানে একটা তারপর- সুযোগ করে দেওয়া, একটা Right. সুযোগ করে দেওয়া, Right. ওকে ফিরে আনা, ওকে বাজারে ফিরে আনা। এটা প্যারেন্টস ব্যাংকগুলি করতে পারে, কারণ ইতিমধ্যে তাদের মধ্যে ম্যান পাওয়ার অনেক ডেভেলপ করছে। মার্চেন্ট ব্যাংক আছে, সাবসিডিয়ারি কোম্পানি আছে, তারা কিন্তু মাদার ব্যাংকগুলোকে বুঝাইয়া, ম্যানেজমেন্টকে বুঝাইয়া সেই অ্যাকাউন্টগুলিকে অ্যাক্টিভ করতে পারে। মিজান ভাই, দুইজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনাদের নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মিঠু, কুমিল্লা থেকে বলছি। হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বরিশাল থেকে জানু বলছি। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা মনে করেন আজকে মার্কেটে বিনিয়োগ করছি, সাধারণ মানুষরা, হ্যাঁ, তারা তো আর কিছু হারাবার কিছু নাই, হ্যাঁ। আর আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোন একটা গভর্নমেন্ট থেকে যখন একটা ভালো পজিটিভ ইয়ে আসে, হ্যাঁ, তখনই আপনার দেখা যায় যে মার্কেটটা ইন্ডেক্সটা উড়িয়ে দেয়, হ্যাঁ। আবার যেদিন মার্কেট মানে তাদের ফেলানো দরকার সেদিন আবার টানা ফেলায়। আবার মনে করেন যে মালটা আপনি মনে করেন আজকে তাদের 2 টাকা ব্যবসা করতে হবে, সেই মালটা আমাদের ঘাড়ে চাপাই দিয়ে তারা চলে যায়। এই যে ডিএসসি এবং যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনরা, তারা যে এই জিনিসগুলি করতেছে, এগুলি কারা করে? এরা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং গভর্নর মিলে সবাই বসেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, আরেকটি প্রশ্ন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মিঠু, কুমিল্লা থেকে বলছি। ধন্যবাদ, আপনাদের যে প্রাসঙ্গিক কথা বলতেছেন, আসলে আলোচনার বিকল্প নাই, আলোচনাই সমাধানের একমাত্র ইয়া। তো যেটা বলতেছিলাম, আমি আপনার এই ইয়েতে একটা এই হাউস থেকে লোন নিয়েছিলাম, হ্যাঁ। ওই লোনটা দেখা গেছে যে প্রতি মাসে আমার 50,000 টাকার মতো ইন্টারেস্ট আসছে। পরে আমি এদিকে দেখা গেছে যে আমার প্রায় 30-35 লক্ষ টাকা আমি লসে আছি, হ্যাঁ। এদিকে তো আমার পুঁজি তো নাই। জি জি, আপনার প্রশ্নটি একটু সংক্ষেপে করুন কাইন্ডলি। জি জি, যেটাই প্রতি মাসে দেখা গেছে যে জি, আমার আমরা ইন্টারেস্ট আসছে। জি জি, আমরা বুঝতে পেরেছি। জি জি জি। তো আলী, আপনি কি যদি বলবেন? আপনারা- হ্যাঁ, না, প্রথম যিনি প্রশ্নটা করেছেন যে 2 টাকা হলেই বিক্রি করে দিয়া, এটা কিভাবে? উনি আসলে কিছুটা ইমোশনাল স্পেক্টে বলেছেন। পুঁজিবাজারে উনিও সেই সুযোগটা নিতে পারেন। জি। শেয়ার যারা বিজনেস করেন, ওনারা শেয়ারটা এক সময় খারাপ বাজারে, আমাদের দেশে বিনিয়োগকারীরা শেয়ার কিনে না। যখন খারাপ বাজার হয়, অনেকে বা কেনার এখন আর ক্যাপাসিটি নাই, উল্টা বিক্রি করে দেয়। উল্টা বিক্রি করে দেয়, কারণ ভয়ে বা আতঙ্কে। কারণ এমন আতঙ্কিত হয়ে গেছে বিনিয়োগকারীরা যে না, আরও মনে হয় পড়ে যাচ্ছে, আরও শেষ হয়ে যাচ্ছে। আর যখন কোনো একটা নিউজ আসে, মেসেজ আসে, তখন বিনিয়োগকারী এখানে কিনতে যায়। আর যারা ইনস্টিটিউশন বা যারা খুব বিচক্ষণ বিনিয়োগকারী, ওরা ওই সময় সেটা সেল করে দেয়। সেল করে যখন বসে থাকে, বাজার কিছুটা আবার নিচের দিকে চলে যায়। উনি এই বিষয়টাই ক্লিয়ার করতে না, চেয়েছেন। আমাদের এই বিনিয়োগকারী ভাই যেটা জানতে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করেছেন, অ্যাকচুয়ালি এখানে যদি লং টার্ম বিনিয়োগকারী থাকতো, এখানে যদি আর্থিক প্রতিষ্ঠানে যদি বিনিয়োগকারী থাকতেন, এখানে যদি পোর্টফোলিও যারা করে তারা থাকতেন, এখানে যদি স্ট্রং মিউচুয়াল ফান্ড থাকতো, যে মিউচুয়াল ফান্ড বাজারকে স্টেবিলাইজ করার জন্য সাহায্য করতো, এবং তারা শেয়ার কিনে, মিউচুয়াল ফান্ড তো আর শেয়ার বেচা বিক্রি করে না ডেলি। কিন্তু আমাদের এখানে যে কথাটা বলা হচ্ছে, সবাই আমাকে যে কথাটা বলছে আলী, সেটা হলো যে এখন সবাই একই বিহেভ করছে। এই মার্চেন্ট ব্যাংকও একই বিহেভ করছে, তারপর আপনার আর্থিক প্রতিষ্ঠানও একই বিহেভ করছে। 2 টাকা বাড়লে বেচে দেয়, 2 টাকা কমলে আবার কিনে। তাহলে মার্কেটটা হবে কিভাবে আমাকে বলেন? আপনি যেটা বলেছেন, এটার একটা কারণ কিন্তু আছে, লজিকে আপনাকে যেতে হবে। কারণ হচ্ছে কি, মার্চেন্ট ব্যাংকের অবস্থা খুবই খারাপ আছে। তাদের কোনো ডিপোজিট কালেকশনের কোনো ক্ষমতা নাই। সে ইন্টারেস্ট নিচ্ছে, ইন্টারেস্টে টাকা নিচ্ছে তার প্যারেন্ট থেকে, অন্য ব্যাংক থেকে। একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে ইন্টারেস্ট সার্ভিসিং করতে হয়। সুতরাং এই যে ইন্টারেস্ট সার্ভিসিং করা, পেমেন্ট করা, এই কারণে সে অনেক সময় আনইথিক্যাল স্কোপগুলা অ্যাপ্লাই করে, যেটা যদি তার যদি স্টেবিলিটি থাকতো, সেই অ্যাপ্লাইটা সে করতো না। আর মিউচুয়াল ফান্ডের ব্যাপার হচ্ছে, আমাদের যতগুলো মিউচুয়াল ফান্ড আসছে আইসিবি বা কয়েকটা ছাড়া, প্রফেশনালিজম এরকম ছিল না। ওনারাও অনেক কিছু ক্যাপ করতে পারেনি, ক্যাপচার করতে পারেনি। থার্ড কোশ্চেনটা, আমরা এখন যে বিষয়টা আছে, বাংলাদেশ ব্যাংক এখানে কিছুটা আমাদেরকে সুযোগ দিয়েছে যে ঠিক আছে, ইনস্টিটিউশন সেল বাজারে হয়তো করতে হবে না, ইনস্টিটিউশনকে বাজারে ফিরে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে যারা ভালো ভালো শেয়ার আছে, জি, যারা ভালো ভালো শেয়ার আছে, তাদেরকে এনকারেজ করতে হবে বাজারে আসার জন্য। এনকারেজ করতে হবে। এনকারেজটা দুইভাবে হয়ে যায়। চা বিস্কিট খাওয়াইলে হবে না, সরকার ট্যাক্সেশন মেথডে তাদেরকে কিছু স্কোপ দিতে হবে। যে যারা বাজারে আসবে, প্রথম বাজারে আসবে ভালো কোম্পানি, তাদেরকে 1 বছর 2 বছর ট্যাক্স সলিডের মতো করে একটা ভালো রেট যদি, যেমন ধরেন গ্রামীণ ফোন বাজারে কিন্তু টাকার জন্য আসেনি, বলছে যারা পুঁজি বাজারে থাকবে তাদের তখন ছিল 20% ট্যাক্স কম। তারপরে বাজার কিন্তু বাজারে টাকার জন্য আসে না। আমরা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি দেখছি যে অল্প কিছু টাকার জন্য তারা বাজারে আসে না, তারা ইন্টারন্যাশনাল দেখছে যে এখানে আমি একটা ট্যাক্স বেনিফিট পাই। এই 10% যদি সাধারণ বিনিয়োগকারী নিয়ে যেতে পারি, তাহলে বাকি 90% স্পন্সররা আমরা এই প্রফিটের উপর একটা ট্যাক্স রিলিফ পাই। জি, দেশের বাইরে থেকে একটি ফোন আছে। জি জি, প্রিয় দর্শক, আপনি দেশের বাইরে আছেন, প্রশ্নটি করুন প্লিজ, আপনার নামটি বলে। জি, আমার নাম কালাম চৌধুরী। জি, আমি
2008 সালে বিনিয়োগ করছিলাম। বিনিয়োগ করার পরে আমার 20 লক্ষ টাকা লস খাইছি। লস খাওয়ার পর আমি দিশেহারা হয়ে শেষ পর্যন্ত আমি আবার দুবাই চলে আসতে হয়েছে। তো এখন আমার যে অবস্থা আমি আর বিনিয়োগকারী মানে সিকিউরিটি এক্সচেঞ্জে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। তো এখন আপনাদের এই যে টকশোতে আলাপ করতেছেন বা বলতেছেন, তা আমাদের এই কথাগুলি, আপনাদের এই কথাগুলি সরকারে শুনছে কিনা বা সরকারের কানে যাচ্ছে কিনা, অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা কোনো ভবিষ্যৎ বাস্তব সম্ভাবনা আছে কিনা আমি একটু জি জানতে চাই। জি 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 প্রিয় দর্শক আপনি দূর থেকে প্রশ্ন করেছেন, অবশ্যই আপনি জবাব দেব। আরেকজন প্রিয় দর্শক আছেন, প্লিজ নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, শওকত ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে প্রতি মার্কেট ওয়াচের প্রতিটি পর্বে অনেক ভালো ভালো পরামর্শ থাকে এবং এই পরামর্শগুলো ডেফিনেটলি পুঁজিবাজারের উন্নয়ন ঘটাতে পারে, কিন্তু এই যে পরামর্শগুলো প্রতিটি পর্বের যে পরামর্শগুলো এগুলো কি রেপোর্টিওর মাধ্যমে এগুলো ব্রিফ তৈরি করে এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসিসি, মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যেখানে যেখানে পাঠানো দরকার সেখানে কি পাঠানো হয় কিনা, আমার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এগুলো যে আপনারা যে আলাপ আলোচনা করেন এটি কোনোটি যে এসিসি বা মন্ত্রণালয় থেকে তদ্ভিত্তিতে কোনো রকম পজিটিভ কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয়? জি 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 আমরা ভাই আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পেরেছি, আমরা এগুলো উত্তর দেব। বিশেষ করে দুবাই থেকে আমার যে ভাই প্রশ্ন করেছেন ওনার জ্ঞাতার্থে আমরা বলতে চাই যে কিছু কিছু সিদ্ধান্ত সরকার দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক দিয়েছে এবং আরও সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ, এবং পুঁজিবাজার বান্ধব সিদ্ধান্ত আস্তে আস্তে আসতে থাকবে, কারণ ওনারাও কনভিন্স হচ্ছেন, ওনারাও বোঝার চেষ্টা করছেন আমার মনে হয়। আর আমার ভাই যে ভাইটা বলেছেন মুন্নি, আপনি বলতে পারেন যে উনি বলেছেন যে মার্কেট ওয়াচের যে সাজেশনগুলো সেগুলি বিভিন্ন জায়গায় কিভাবে আমরা পৌঁছাতে পারি। ভাই আপনি যদি আমাদের সাথে থাকেন এবং পুঁজিবাজার ফলো করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক চেঞ্জ এসছে, নতুন নতুন। আপনি রিসেন্টলি দেখেন যে বাংলাদেশ ব্যাংক এখনো হয়নি, কিন্তু অর্থমন্ত্রী কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে সরাসরি ঘোষণা করেছেন যে 2 বছর সমন্বয় সময়সীমা বাড়ানোর কথা কিন্তু রিসেন্টলি আবার বলেছেন, 2বার বলেছেন। তাহলে হচ্ছে না আপনি কি করে ভাবলেন? অবশ্যই হচ্ছে। এবং আমি আরেকটু প্রথমেই শুরু করেছিলাম যে ঝুঁকি, পুঁজিবাজার মানেই ঝুঁকি কিন্তু কমে যাচ্ছে বিনিয়োগকারীদের। আগে যেমন ছিল যে কোনো নিয়ম কানুন ছিল না, 96 যদি বলি, তারপরে কিন্তু অনেক প্রতিদিন রুলস অ্যান্ড রেগুলেশনের ইমপ্রুভ হচ্ছে। সো আমরা বলতে পারি যে আমরা যদি মানে রেগুলার ওয়েতে, আপনার এটা একটা গ্রোয়িং মার্কেট, আমাদের দেশের উন্নয়নশীল একটা দেশের পুঁজিবাজারটা কিন্তু গ্রো করছে রেগুলার, ডে টু ডে। এখানে তারা যদি না দেখেন, না শুনেন কিভাবে করছেন, অবশ্যই আমাদের মার্কেট এবং সর্বমহলে যারা রেগুলেটরি বডি আছেন তারা কিন্তু বলেন যে আপনি ওইটা বলছেন কিংবা আপনারা এই আলোচনাটা করেছেন, এটা অনেক ফলপ্রসূ আলোচনা ছিল, কিংবা অনেকে বলেও থাকেন যে আমরাও করছি, তারা আমাদের সাথে একাত্ম হন এবং একমত প্রকাশ করেন অনেক ক্ষেত্রে। আমি মনে করি যে আমাদের এই মার্কেট ওয়াচটা সাংঘাতিক ভালো একটা প্রোগ্রাম হচ্ছে এবং এটা সর্বক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলোচিত একটা প্রোগ্রাম। বিশেষ করে দর্শকদের পার্টিসিপেশন, আলী দর্শকদের পার্টিসিপেশন আমাদের এই অনুষ্ঠানটিকে আরো গৌরবান্বিত করেছে। আমরা রিসেন্টলি ঢাকা বোকার অ্যাসোসিয়েশন মার্কেট ওয়াচ নামে একটা ডেস্ক খুলেছে, যেখানে একটা কমিটি ফর্ম করা হয়েছে এবং আমরা এই অবজারভেশনগুলো, মার্কেটের অবজারভেশনগুলো নিয়ে এটা সাজেশন আকারে প্রাইমারি রেগুলেটর অ্যাজ ওয়েল এজ রেগুলেটরকে প্রেস করব, কারণ ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে একটা দিক নির্দেশনা আছে যে সেদিকে যাওয়া উচিত। এবং ভবিষ্যতে আমি একটু বলি যে প্রতিদিন আমাদের নতুন আরেকটা করেছি আমরা ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে, এটা হলো যে কোনো অসঙ্গতি দেখলে কিন্তু সাথে সাথে আমরা এটা নিয়ে রিয়্যাক্ট করব, আগে যেটা ছিল না নতুন করে। তো আমার মনে হয় যে সবকিছুরই ধারাবাহিকতারই ফল, একটার সাথে আরেকটা রিলেটেড। তো আমি মনে করছি অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে। একজন দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। প্রিয় দর্শক, আপনি টেলিফোনটা ফোন করতে চাচ্ছেন, প্লিজ নামটি বলে তাড়াতাড়ি ফোনটি করুন প্লিজ। বলছিলাম জি, যে আমার প্রশ্নটা হলো, অনেক সময় একটা কোম্পানিকে এজিএম না করার কারণে জেড গ্রুপে দেয়া হয়, যেটা অনেক সময় বিনিয়োগকারীদের নলেজে থাকে না যে এই কোম্পানির এজিএম করতে পারবে কি পারবে না। তো এই যে পানিশমেন্টটা জেড গ্রুপ, এ গ্রুপ থেকে বা এন গ্রুপ থেকে, তো এটা সত্যিকার অর্থে মানে লুজার কারা, বিনিয়োগকারী নাকি কোম্পানি? সত্যিকার অর্থে লুজার কারা যে এজিএম না করার কারণে জেড গ্রুপে দেয়াটাকে? ধন্যবাদ। জি আমরা জি বলেন মিজানুর রহমান খান সাহেব, আমাদের হাতে সময় কম। এটা তো পারফরম্যান্সের উপরে কতগুলো সিস্টেমে মার্কেট চলে। আপনার পারফরম্যান্স যদি খারাপ হয় তাকে জেড গ্রুপে যেতে হবে, আবার জেড গ্রুপ থেকে এ গ্রুপে আসার সুযোগ আছে তার। সে যদি কোম্পানি যদি ভালো পারফর্ম করে অটোমেটিক্যালি সে এক গ্রুপে চলে আসবে।
বি গ্রুপে চলে আসবে, এরকম অনেক ঘটনা আসলে এটা হয়েছে। নিয়ম নীতির মধ্যেই সবাইকে নিয়ম থাকতে হবে, নীতির মধ্যে- এটা তো মধ্যেই বার্তায় ঘটানো হচ্ছে, যাবে না। না, Right. ওনার এই প্রশ্নটা আমি আরেকটু ক্লিয়ার করি। ওনার প্রশ্নটা ছিল এরকম যে জেড গ্রুপ হচ্ছে স্পন্সরের তো প্রবলেম না, আই এম দ্য ইনভেস্টর, আই এম লুজিং, Yes. আমার Exactly, টাকাটা 7 দিন 10 দিন। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, এটা আমি ডিএসসি তে একবার উঠাইছিলাম যে জেড গ্রুপ হচ্ছে ফেলিওর অফ দ্য ডাইরেক্টরস অ্যাজ ওয়েল এজ ফেলিওর অফ দ্য কোম্পানি সেক্রেটারি। Management. আই এম এজ এ ইন্ডিভিজুয়াল, আমার কোনো সমস্যা না, আমি ইনভেস্ট করেছি, তোমার ভালো দেখে ফার্স্ট হিস্ট্রি দেখি, তুমি নন পারফর্মিং করতেছো কেন? কেউ ইচ্ছাকৃতভাবে জেড গ্রুপে যাচ্ছে এখন- কিনা হ্যাঁ, সেটাও তো এগুলোর দেখতে জন্য হবে। যেমন আমি যদি বলি ওনাকে একটু রিমাইন্ড করে দিই, পদ্মা অয়েল একবার পড়ছিল, আমরা চিঠি দিয়েছি কোম্পানি সেক্রেটারিকে, বলছি যে ফেনাল প্রভিশন আছে কোম্পানি ল মধ্যে, তো ইউ উইল বি লাইবেল। পরে পদ্মা অয়েল আর কোম্পানি সেক্রেটারি আমাকে চিঠি দিয়েছে যে আমরা অতি সত্তর করবো, অ্যাজ ওয়েল এজ উসমানিয়া গ্লাসে এটা হয়েছে। আই রোট এ লেটার টু দেম যে তুমি দ্য কোম্পানি সেক্রেটারি, ইট ইজ ইউর ডিউটি টু ডিসচার্জ দ্য এজিএম ইন টাইম অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর। তো এটা হচ্ছে কি, এখন এটা বা ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ধরনের লোক আপনার জন্য একটা ডেস্ক করেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ করেছে, এখন এগুলো নিয়ে খুব স্ট্রং কাজ করা হচ্ছে যে কোম্পানি সেক্রেটারি নন পারফর্মার ইউ উইল বি ফাইন অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর। আচ্ছা। আশা করি এই প্রবলেমগুলো বাজার থেকে আস্তে আস্তে চলে যাবে। জি আলী, আমাদের হাতে অ্যাকচুয়ালি কেমন প্রত্যাশা আপনার? আমি একটু জি প্লিজ প্লিজ। অবশ্যই ভালো একটি পুঁজিবাজার আমরা প্রত্যাশা করছি, কারণ অনেক বেশি পরিশীলিত হচ্ছে, অনেক বেশি পরিশোধিত হচ্ছে, অনেক বেশি নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসছে। আরেকটা কথা আমি না বললেই নয় যে সব কিছু কিন্তু একটা ই ডাটা একটা সেন্টার খুলছে, যেটাতে আপনার পুরো মার্কেটটা আপনি হাতের মধ্যে মুঠোয় পাবেন। যেমন আগে ছিল যে কাগজের স্তূপ, আপনার বের করা অনেক সমস্যা খুঁজা, এখন আপনি কম্পিউটার ইন্টারনেটে ক্লিক করবেন, সমস্ত পুঁজিবাজার সমস্ত ডাটাগুলো, তথ্য উপাত্ত আপনার চোখের সামনে আসবে। এগুলো দেখে যদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন এবং আমরাও যদি আরও বেশি কনসার্ন থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা সুন্দর একটা পুঁজিবাজার পাবো অদূর ভবিষ্যতে। জি মিজান ভাই, যে এক সেকেন্ডে প্লিজ, এক আমরা সেকেন্ড। আশাবাদী এই 2016 সালে ইনশাল্লাহ পুঁজিবাজার ভালো হবে, সমস্ত রিফর্ম করা হয়েছে এবং আলী? না, আমার ধারণা হচ্ছে 2016 সাল পুঁজিবাজারে বিনিয়োগকারীরা নতুন কিছু দেখবে, যেটা এই 5 বছরে প্রিয় দেখেনি। দর্শক, এতক্ষণ আমাদের অতিথিদের কথা আপনারা শুনলেন এবং আপনারা বুঝতে পেরেছেন ওনারা এটা আশাবাদ ব্যক্ত করেছে 2016 ইনশাল্লাহ পুঁজিবাজার ভালো যাবে, এবং যে সমন্বয়হীনতা আপনার 2015-তে ছিল ইনশাল্লাহ এটা থাকবে না। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন, বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এবং বিশেষ করে আপনার বাংলাদেশ ব্যাংকের অনেকেই আপনার পুঁজিবাজারকে ভালো করার জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছে এবং এই ইনিশিয়েটিভ চলতেই থাকবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটি গতিশীল এবং একটি কার্যকরী পুঁজিবাজার চান, কারণ এই পুঁজি সংগ্রহ করে ওনাকে বড় বড় উন্নয়নের কাজ করতে হবে প্রাইভেট সেক্টরে এবং বেসরকারি খাতে, যার মাধ্যমে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা ধৈর্য সহকারে বিনিয়োগ করবেন, দেখে এবং বুঝে বিনিয়োগ করবেন এবং লং টার্মে বিনিয়োগ করার থাকবেন। এবং আমরা এটাও বলি আর্থিক প্রতিষ্ঠানের, আর আমি ম্যানেজিং ডাইরেক্টর এবং কর্তৃপক্ষকে বলবো যে আপনারা প্লিজ আপনাদের বিনিয়োগ করুন এবং আপনার বিনিয়োগ যেন লাইন টাইমে থাকে। এবং আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমরা আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা এই আলোচনার মাধ্যমে, মার্কেট ওয়াচের মাধ্যমে আমরা এমন একটা ফোরাম গড়ে তুলি যার মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ার স্বপ্ন আমরা দেখছি। ইনশাল্লাহ সেই পুঁজিবাজার আমরা গড়তে পারবো, আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।